করোনা সংকটের মধ্যেও ভালো রেমিটেন্স ও বিদেশি সংস্থার ঋণ আসায় জুন মাসেই দুইবার রেকর্ড ছাড়িয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন ছাড়িয়েছে। তবে করোনার প্রভাবে এপ্রিল, মে, জুন এই 3 মাসে দেশে 1,64,00,000 মানুষ নতুন করে দারিদ্র্যের কাতারে যুক্ত হয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থের যোগান সহজ করা সহ 5 ধরনের উদ্যোগ নিলে 1 বছরের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI। লকডাউনের কারণে SME খাতে 92,000 কোটি টাকার ক্ষতি হলেও এই খাতের জন্য সরকারের 20,000 কোটি টাকার প্রণোদনা তহবিলের ঋণ বিতরণে গতি না দেখে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের 3 মাসের মজুরি দিতে সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নেয়ার পর প্রতিনিয়ত ক্রয়াদেশ স্থগিত বা বাতিল হচ্ছে দাবি করে নতুন করে আরো 3 মাসের বেতন ভাতা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন গার্মেন্টস মালিকরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন FBCCI এর সভাপতি শেখ ফজলে ফাহিম, আছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান এবং আছেন BGME এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকেই আজকে রাজকাহনে। যেটি শিরোনাম ঠিক করেছি, জীবিকার সংকট কাটবে কিভাবে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই শুরুতে যে আসলে এই জীবিকার যে সংকট দেখছি, BIDS তারা যেটি বলছে যে 1,64,00,000 মানুষ এই 3 মাসেই নতুন করে দারিদ্র্যের কাতারে যুক্ত হচ্ছে। তারা বলছে যে শহরে শ্রমিকদের 80% আয় কমছে, গ্রামীণ শ্রমিকদের 10%। এবং আমরা যেটি গণমাধ্যমে প্রতিদিনই আমাদের প্রতিবেদনগুলোতে দেখছি, শহর ছেড়ে, বড় বড় শহর ছেড়ে খরচ কুলাতে পারছে না বলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছে। সরকার 1,05,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলো। এই মানুষগুলো কি এই প্যাকেজের সুবিধা পাচ্ছে? পেলে কিভাবে পাচ্ছে, আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা কেবলমাত্র একটা স্বাস্থ্য বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি না, এটা একটা মানবিক বিপর্যয় এবং এটা একটা অর্থনৈতিক বিপর্যয়ও বটে। সুতরাং এই ত্রিমাত্রিক একটা বিপর্যয়ের আমরা সম্মুখীন হয়েছি। এবং আপনি যেটা বললেন যে BIDS এর একটা পরিসংখ্যান, সেটা প্রায় 1.5 কোটির উপরে মানুষ নতুন ভাবে দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। আমরা CPD থেকেও একটা গবেষণা করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছি যে 20%-এর নিচে দারিদ্র সীমার নিচে যারা ছিলেন সে সংখ্যাটা এখন 35%-এর মতো হয়ে গেছে। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের আয় যখন কমে যায়, বিশেষত যাদের স্থায়ী কোনো আয় নেই, আমাদের যে শ্রমবাজার আছে 6 কোটি মানুষের, তার মধ্যে আমাদের হিসাব মতে এটা 1,40,00,000 মতো মানুষ হয়তো থাকবেন যাদের হয়তো স্থায়ী আয় আছে, সরকারি কর্মচারী বা কর্পোরেট সেক্টরে যারা আছেন। এদের বাইরে যারা, তাদের অনেকেরই কিন্তু চাকরি নেই। অনেকেই যারা দিন এনে দিন খান এরকম আছেন, তাদেরও আয়ের উৎস কিন্তু বন্ধ ছিল লকডাউনের সময়। এখনো স্বাস্থ্য বিপর্যয় যেহেতু চলছে, এখনো অনেক কিছু কিন্তু খোলেনি। সুতরাং আপনি যেটা বলেছেন যে অনেকেই দেশে চলে যাচ্ছে, অনেকে বাড়ি ভাড়া দিতে পারছেন না, অনেকেই তাদের যে সরকারি সহায়তা যেটা দেয়া হয়েছে, যেমন আপনি যেটা বললেন যে প্রায় 19টা প্যাকেজ কিন্তু সরকার দিয়েছেন 1,05,000 কোটি টাকা সমপরিমাণ। তো সেগুলো যদি ভালোভাবে কার্যকর হতো দ্রুততার সাথে, তাহলে কিন্তু আবার মালিকরা শ্রমিকদের বেতন ইত্যাদি দিতে পারতেন। অনেক সময় যেটা নাকি রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে প্রথম দিকে হয়েছে যে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বিশেষ ঋণ দেয়া হয়েছে। এখনো যেগুলো নাকি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা 30,000 কোটি টাকা বড় এন্টারপ্রাইজের জন্য যেগুলো দেয়া হয়েছে 30,000 কোটি টাকা, এগুলো যদি দ্রুততার সাথে আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু তারাও এই তাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এটা ব্যবহার করে শ্রমিকদেরকে তারাও বেতন ইত্যাদি দিতে পারতাম। কিন্তু সেখানেও আমরা দেখছি যে শ্লথ হচ্ছে। অগ্রাধিকার যদি আমরা ধরি, মাননীয় প্রধানমন্ত্রী যে 4টা এলাকাকে অগ্রাধিকার দিয়েছেন, যে সরকারি বিনিয়োগ বাড়ানো হবে, আমাদের সেফটি নেট প্রোগ্রাম বাড়ানো হবে, ঋণ প্রবাহ বাড়ানো হবে এবং তারল্য প্রবাহ বাড়ানো হবে, এগুলো অগ্রাধিকারের দিক থেকে ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা এগুলোকে বাস্তবায়ন করতে যে বিভিন্ন ধরনের আমরা সমস্যার সৃষ্টি হচ্ছে, শ্লথতার সৃষ্টি হচ্ছে, ঋণ বিতরণ কাজে আমরা দেখছি যে বিশেষত স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা 20,000 কোটি টাকায় তাদের হবে না। এটা সংখ্যা যত বড় এবং এখানে যত মানুষ এটার সাথে জীবন জীবিকার সাথে জড়িত, আমরা বলেছি যে এটা আরো এটার আয়তন আরো বাড়াতে হবে এবং বিশেষত ক্যাশ ট্রান্সফার স্কিমের আন্ডারে
যদি আমরা 50 লাখের বেশি মানুষকে আনতে পারি এবং 2,500 টাকার বেশি যদি তাদেরকে দিতে পারি, তাহলে কিন্তু আপনি যে মানবিক বিপর্যয়ের কথাটা বললেন সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং সেটাও একটা চাহিদা সৃষ্টি করবে, যে চাহিদাটা আবার অর্থনৈতিক কর্মকাণ্ডকেও আবার বেগবান করবে। এটা সরবরাহের দিক থেকে এটার একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো। সবটা মিলে এখনো যেটা আমার মনে হয় যে আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে, যে এটা কোভিড, আমরা এখনো একটা স্টিপ কার্ভের মধ্যে আছি, এটা এখনো ফ্ল্যাটেন হয় নাই, নিচের দিকে যায়নি। আপনিও যে পরিসংখ্যানগুলো দিলেন, এটা কিন্তু এখনো আমরা কিন্তু এই কোভিড এর মধ্য দিয়েই কিন্তু যাচ্ছি। সুতরাং আমাদেরকে এখন অগ্রাধিকারটা দিতে হবে কিভাবে এটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এটা যেখানে রেড জোন করা হয়েছে সেখানে লকডাউন গুলোকে ঠিক মতো আমরা করতে পারছি কিনা, এইসব জায়গায় কিন্তু আমরা দেখছি। এবং আপনি কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দিলেন, যে স্বাস্থ্য খাতে ইভেন আওয়ামী লীগের যে আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনিও বলেছেন। সুতরাং এই জায়গাগুলোকে কিভাবে আমরা অগ্রাধিকার দিতে পারবো, এটাকে আমাদের কিন্তু এখন বিবেচনায় রাখতে হবে। এবং একই সাথে স্টিমুলাস প্যাকেজ গুলোকে যদি আমরা দ্রুততার সাথে বাস্তবায়ন করতে পারি, ডক্টর মোস্তাফিজুর রহমান, নিশ্চয়ই এরপরে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে যে দ্রুততার সাথে বাস্তবায়ন যদি করতে পারি, কেন করতে পারছি না, এখানে সমস্যাগুলো কোথায় হয়ে যাচ্ছে, সেটি নিয়েও একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, যদি আপনি এর পরের অংশে আমাদেরকে বলেন। জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে 1,64,00,000 মানুষ দারিদ্র্যের কাতারে যুক্ত হচ্ছে, পলিসি রিসার্চ ইনস্টিটিউট তারা বলছে 1.5 কোটিরও বেশি মানুষ এর মধ্যে চাকরি হারাচ্ছে। সেই সংখ্যার মধ্যে নিঃসন্দেহে গার্মেন্টসের শ্রমিকরাও অনেকে পড়েছে। আমরা দেখেছি বিজিএম এর সভাপতি তিনি একবার বলেইছেন যে শ্রমিক ছাঁটাই হবে, পরে যদিও বিজ্ঞপ্তি দিয়ে ঠিক সেখান থেকে কিছুটা সরে আসা হয়েছে, কিন্তু এটি বাস্তবতা যে শ্রমিক ছাঁটাই হচ্ছে। আমরা একই সাথে এই বাস্তবতাও জানি যে গার্মেন্টসগুলো তাদের ক্রয়াদেশ হারাচ্ছে বা স্থগিত হয়ে আছে। আবার এটিও শুনেছি যে নতুন করে ক্রয়াদেশ আসবে। আসলে কোন অবস্থায়, কতটা নতুন ক্রয়াদেশ আসছে, আপনারা কতটা ঘুরে দাঁড়াতে পারছেন, আপনাদের অবস্থাটা কেমন পোশাক শিল্প খাতে? ধন্যবাদ। আসলে এই কোভিড যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে, আমরা সবাই কিন্তু অন্ধকারের ঢিল ছড়ার মতন পজিশনের মধ্যে কিন্তু পড়ে আছি। যখন কোনো সেক্টরকে বলা হয় যে আপনাদের অবস্থা কেমন, এবং এর উত্তরটা কিন্তু খুব ডিফিকাল্ট উত্তর। আর যখন এক্সপোর্ট মার্কেটে কথা বলা হয়, স্পেশালি আপনি যখন আমাকে আরএমজি নিয়েই প্রশ্নটা করেছেন, এটা তো ফ্যাশন মার্কেট, এবং ফ্যাশন ওয়ার্ল্ডের চাহিদা সবসময় এই টাইমে কিন্তু সবসময় প্রায়োরিটির মধ্যে সবচেয়ে নিচের দিকে। কিন্তু আপনারা দেখেছেন যে আস্তে আস্তে করে খোলা শুরু হয়েছে ইউকেতে, স্পেনে, ইটালিতে, জার্মানিতে, আমেরিকাতে, কিন্তু ওরা এখন পর্যন্ত বলতে পারছে না যে আসলে মানুষের স্বাভাবিক জীবনযাপনটা কি হবে। ওদেরও কিন্তু অনেকের চাকরি চলে গেছে, এবং যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু এখন খুব সংকীর্ণ অবস্থায় এবং চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমি কিভাবে বাঁচবো, আমার চাকরিটা আবার হবে কিনা। এবং অলরেডি এই 1 মাসও হলো না, কোনো ইউরোপে তো 15 দিন আগে খোলা হইলো, জার্মানিতেও 15 দিন আগে, এখন অলরেডি সেকেন্ড ওয়েভ কিন্তু জার্মানিতে দেখা যাচ্ছে, ফ্রান্সেও কিন্তু একই অবস্থা। আমেরিকায় আপনারা এই গত 2 দিন ধরে শুনছেন যে ওদের 3টা স্টেটে প্রায় 27.24% ওদের টোটাল পপুলেশন, 3টা স্টেট, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাস, সেখানে হাইয়েস্ট রেটে কিন্তু এখন ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যাতে কিন্তু মানুষ কেউ বের হতে পারছে না। এবং যারা দোকানপাট খুলেছিল, যেমন অক্সফোর্ড স্ট্রিট লন্ডনের যদি কথা আমি বলি, আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, ওরা দোকান খুলছে কিন্তু কোনো কাস্টমার ওরা কিন্তু পাচ্ছে না। ওরা আশা করেছিল যে মে মাসের দিকেও তারা ভাবছিল যে হয়তো জুন মাসের দিকে সব খুলে যাবে এবং লোকজন আস্তে আস্তে আসা শুরু করবে, কিন্তু এখন সেকেন্ড ওয়েভ আসাতে কি হয়েছে, আজকে জার্মানিতে কিন্তু আবার লকডাউনের ঘোষণা দিয়েছে, জার্মান আবার লকডাউনে চলে যাচ্ছে, ইউকেও কিন্তু এখন প্যানিকের মধ্যে আছে, কেউ কিন্তু যাচ্ছে না। সুতরাং বিক্রি বেচা কেনা, এই ফ্যাশন সেক্টর যেটা এখানে আমরা আছি, সেটা কিন্তু আসলে খুব আনসার্টেন। এবং এখন কাস্টমাররা বলা শুরু করেছে যে আমরা আসলে অ্যানাদার 2 মাস না গেলে আমরা কিন্তু বলতে পারবো না যে আসলে কি হবে। আপনারা দেখেছেন যে অলরেডি টেক্সটাইল সেক্টরে প্রায় 40% গ্লোবালি অর্ডার ড্রপ করে গেছে, দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট।
গার্মেন্ট সেক্টরে ওরা বলছে ওদের রিটেলে 80% কিন্তু ওদের রিটেল সেলস ড্রপ করেছে। কোন কোন স্টোর যেগুলি চলছে সেগুলি হলো গ্রোসারি স্টোরের সাথে যখন ফ্যাশন থাকে ওগুলি কিছু কিছু চলছে, হয়তো ওখানে নিট আছে, নিটের টি শার্ট আছে, হয়তো কিছু ক্যাজুয়াল ড্রেস আছে, এই জিনিসগুলি অল্প কিছু 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 চলছে। কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট, বাংলাদেশ আরএমজি সেক্টর যেই ভলিউমে আমরা কাজ করি সেখানে কিন্তু এই গ্রোসারি স্টোরগুলির পার্সেন্টেজ কিন্তু খুব একটা বেশি না, মেজরিটি কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ড, আজকে H&M বলেন, জারা বলেন, এই ধরনের কোম্পানিগুলি কিন্তু আমাদের গার্মেন্টস গুলি নিচ্ছে। বাট ওদের যেহেতু কাস্টমার আসছে না, তারাও কিন্তু এখন শঙ্কিত হয়ে গেছে, তারাও কিন্তু এখন একটু কনজারভেটিভ হয়ে গেছে। যে অর্ডারগুলি তারা এক্সপেক্ট করেছিল দিবে সেগুলো কিন্তু এখন আর সেভাবে আসছে না। তাদেরকে কি হয়েছে, মেজরিটি ফ্যাক্টরি এই মুহূর্তে কিন্তু বলতে পারছে না তাদের অগাস্টের কাজ কি হবে। সেপ্টেম্বর অক্টোবর নিয়ে তারা ভাবতেছে যে 20-25% কাজ থাকবে, জুলাই পর্যন্ত হয়তো তাদের 50 বা 60% কিন্তু কাজ আছে। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু সবাই পড়ে গেছে। জি, জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ, তাহলে আপনি যে বলছিলেন একটু আগেই বললেন যে কাস্টমাররা বলছেন সামনে 2 মাস না গেলে বোঝা যাবে না, এখন একরকম অন্ধকারে ঢিল ছোড়া, এই 2 মাসে আপনাদের অবস্থান কি হবে, আপনাদের পরিকল্পনা আছে? দেখেন, যখন খোলা হলো, আমরা জুন মাসের শুরুর দিকেও কিন্তু একটা কনফিডেন্স পাচ্ছিলাম যে ওরা বলছিল যে হ্যাঁ যাক এখন খোলা হয়েছে, এখন আস্তে আস্তে আমরা অর্ডারগুলি দিব, আমরাও প্রিপারেশন নিচ্ছি, আমরা কাজ করছি, আমরাও আমাদের স্টকগুলি দেখছি, আমাদের রিটেলের কি এবং স্যাম্পলও তারা ডেভেলপ করাচ্ছে। এবং সো এরকম একটা ভাইব কিন্তু বিগিনিং অফ দ্য জুনে ছিল। এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে তারা সেই জিনিসগুলি কিন্তু রাখতে পারছে না। আজকে যদি আপনি H&M এর কথাও বলেন, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট, যারা বাংলাদেশ থেকে নেয় মোর দেন $3 বিলিয়ন, তারাও তাদের নাম্বার অফ ফ্যাক্টরি কমিয়ে দিয়েছে এবং যেসব ফ্যাক্টরি রেখেছে সেখানেও কিন্তু 50-60% এর বেশি অর্ডার তারা প্লেস করতে পারছে না। সো যখন আমরা সাধারণত দেখা যায় যে ওদের এই সামার ভ্যাকেশনের আগে, যেটা তারা এন্ড জুলাই এবং বিগিনিং অগাস্ট করে, তার আগে অর্ডারগুলি প্লেস করে পরের সিজনের জন্য। সো আমাদের ধারণা ছিল যে জুন থেকে তারা প্লেস করবে, কিন্তু যেইভাবে এখন কথাবার্তা হচ্ছে তাতে গিয়ে এখন আমরা বুঝতে পারলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ahead in front of us. জি, নিশ্চয়ই জানতে চাইবো এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন কি করণীয় সেটা নিয়ে নিশ্চয়ই কিছু একটা ভাবার দরকার আছে এবং আপনারা নিশ্চয়ই সেই জিনিসটা ভাবছেন। আমি শেখ ফজলে ফাহিম আপনার কাছ থেকেও জানতে চাই যে এই যে অন্ধকারের মতো অবস্থা, অনিশ্চয়তার মতো অবস্থা, আমি পোশাক খাতের কথা জানতে চাইছিলাম, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, বড় যে শিল্প খাতগুলো আছে সব মিলিয়ে আসলে কি অবস্থায় আছে, কোথায় দাঁড়িয়ে এখন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার যারা আমাদের এসএমই 1% যারা মিডিয়ামের মধ্যে পড়ে, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ আছে, এবং যারা লার্জ, তাদের জন্য ব্যাংকের সাথে যেহেতু দে হ্যাভ এন এক্সিস্টিং রিলেশনশিপ, ওনাদের জন্য এগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে একটু সহজ। যে চ্যালেঞ্জটা আমরা লক্ষ্য করছি যে 84%, কিছু কিছু স্টাডিজে বলছে 80% আমাদের বাংলাদেশি ইনফর্মাল ইকোনমির আছে, যারা আপনার ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে নেই, এবং এরা মূলত কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম। তো তারা ছিল হচ্ছে যে বড় চ্যালেঞ্জটা যে 20,000 কোটি টাকার বাস্তবায়নে, এবং 60% অফ আমাদের দেশের অর্থনীতি অথবা অ্যাসেট মনিটাইজ না। তো আমরা এফবিসিসিআই থেকে যেটা মনে করেছি, যেহেতু আমাদের নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে 64 জেলায়, আমরা যেটা করেছি আমাদের চেম্বারের মাধ্যমে আমরা একটা গাইডলাইন অ্যাজ পার দি সার্কুলার্স অফ বাংলাদেশ ব্যাংক আমরা আমাদের মেম্বারদেরকে দিয়েছি, এবং আমরা ব্যাংকদের সাথে আলোচনা করেছি যে ফার্স্টে বলেছি ব্যাংকদের গভর্নমেন্টের সাথে স্টিমুলাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করার পরে, যার ভিতর আপনার কিছু গ্রান্ট আছে, কিছু লোন আছে, এবং যেটা উল্লেখযোগ্য যে বাংলাদেশে কিন্তু যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও আপনার আমাদের দুর্বল এখনো, এই স্টিমুলাস এবং গ্রান্ট অথবা লোন গুলো কিন্তু 16 কোটি মানুষের জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র যারা অন্যান্য দেশে যারা ট্যাক্স নেটের ভিতর তাদের জন্য দেওয়া হয়েছে অন্যান্য দেশে। তো এটা একটা উল্লেখযোগ্য বিষয় যেটা মানবিক দিক থেকে আমরা মনে করি খুবই প্রশংসনীয়। জেলা চেম্বার ব্যাংকস দের সাথে আলোচনা করে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম যে বিগত সময় এফবিসিসিআই চেম্বার্স এবং অ্যাসোসিয়েশনস কিছু কিছু প্রকল্প করেছে, যেখানে ব্যাংক, ধরেন সিএসএমই ব্যবসায়িক সংগঠন অথবা ধরেন গ্রুপ এবং চেম্বার্স কাজ করেছে, সেখানে রিকভারি রেট ছিল আপনার 100%।
এবং সেখানে শুধু ট্রেড লাইসেন্স দিয়ে চেম্বারের সহযোগিতায় চেম্বার অথবা অ্যাসোসিয়েশন কেওয়াইসি করে দিয়েছে, ব্যাংকরা লোন দিয়েছে, রিকভারি রেট 100%। এরকম অনেকগুলো দৃষ্টান্ত বিগত অনেকগুলো বছরে আমাদের আছে। সেটার বেসিসে আমরা গভর্নমেন্টকে বলি যে আমাদের চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন কেওয়াইসির ক্ষেত্রে যেন ব্যাংকরা যে বিনিয়োগটা করে বিনিয়োগটা সিকিউর হয়, এবং যেহেতু দিস গ্রুপ অফ পিপল তাদের আর্টিকুলেশনে হয়তো ব্যাংকদের কাছে বোঝাতে পারে না যে আমি টাকাটা এইভাবে ফেরত দিব, সেই ক্ষেত্রে একটু তাদের ব্যাংকারদের পেশাগত যে দক্ষতা আছে সেটা দিয়ে একটু ধৈর্য সহকারী তাদের বিষয়টা শুনে যারা টাকাটা চাচ্ছে তাদেরকে ফেরত দেওয়ার এবিলিটি আছে ওনাদেরকে সহযোগিতা করার জন্য। এবং ওই আলোকে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। অলরেডি আমরা আমাদের অনেকগুলো অ্যাসোসিয়েশনের মেম্বারদের নতুন ক্লায়েন্টকেও আপনার 50 কোটি টাকা 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আবার জেলা পর্যায়ে অনেক নতুন ক্লায়েন্টের সাথে পুরনো ক্লায়েন্টকে বিভিন্ন লেভেলে, কাউকে 2 লাখ টাকা, কাউকে 15 লাখ টাকা, কাউকে 50,000 টাকা, এই ধরনের বিভিন্ন ব্যালেন্স অফ আছে, এটা শুরু হয়েছে। তো আইডিয়াটা হচ্ছে যে আমাদের প্রথম যে অবজারভেশন ছিল গভর্নমেন্টের সাথে যে কোনোভাবে ব্যাংকের উপর চাপ জানি না আসে, সেই ক্ষেত্রে লিকুইডিটি ইস্যু ছিল, সেখানে গভর্নমেন্ট মেজার নিয়েছে। দ্বিতীয় আমরা বলেছি যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ব্যাংকিং এর যেটা আছে ওইভাবে গেলে অথবা ইন্টারনাল ক্রেডিট রেটিং সিস্টেমে গেলে 99% অফ দ্য ব্যবসায়ী বাংলাদেশে আপনার ওইটার ভিতর কমপ্লাই করবে না, সেহেতু একটু ইনোভেটিভ ভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমাদের ইন্ডিজিনিয়াস যে প্র্যাকটিসেস আছে সেটার উপর বেস করে করতে হবে। সেই ক্ষেত্রে কমিউনিটি সাপোর্ট, যেরকম বিজনেস কমিউনিটি থেকে চেম্বার্স গুলো জেলা পর্যায়ে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন সহযোগিতা করতে পারে। থার্ড, আমরা যেটা বলেছিলাম মার্চের 24 তারিখে যে ওভারঅল ব্যাংকিং সেক্টরে আপনি জানেন যে রিফর্ম হচ্ছে, কোভিড-19 এর আগেও কাজ চলছে, ব্যাংক কোম্পানি আইনের রিফর্ম হচ্ছে, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আইনে কাজ হচ্ছে, সেটা ফাইনাল পর্যায়ে এনপিএল কে অ্যাড্রেস করার জন্য। আমরা থার্ড হিসেবে বলেছি যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজদেরকে অ্যাক্সেস টু ক্যাপিটাল, সার্ভিস ডেলিভারি এবং কস্ট অফ ক্যাপিটাল কমানোর জন্য ক্রেডিট রিস্ক স্কিম, ক্রেডিট রিস্ক গ্যারান্টি ইন্ট্রোডিউস করার জন্য। তবে ক্রেডিট রিস্ক গ্যারান্টিটা স্টিমুলাস বাস্তবায়নের জন্য কোন রকম জানি বাধা না হয়। ব্যাংকদেরকে আমরা বলেছি, ব্যাংকের ওনারদেরকে, এমডি সাহেবদের সাথেও কথা বলেছি এবং স্থানীয় পর্যায়ে আলোচনা করছি যে ওনাদের বিনিয়োগ কোনোভাবে জানি রিস্কি না হয়, সেটার জন্য যা যা করণীয় আমরা সহযোগিতা করব। এবং গভর্নমেন্ট ডিরেক্টিভ দিয়ে দিয়েছে যে ঋণ কে নিবে ওইটা অ্যাসেস করা, ফ্যাসিলিটেট করা, এবং সিএসএমই দের ক্ষেত্রে লোন রিকভারিতেও এফবিসিসিআই চেম্বার্স এবং অ্যাসোসিয়েশন সহযোগিতা করবে। তো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, এটা মুভ করা শুরু হয়েছে। আর বিষয়টা অনেকটা নতুন বলে অনেকের কাছে অনেক কিছু পরিষ্কার না। আরেকটা যেটা প্র্যাকটিক্যাল যে চ্যালেঞ্জ, সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য এবং ব্যাংকারদের জন্য, সেটা হচ্ছে যে সার্কুলার গুলো পড়ে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। সার্কুলার গুলো, গাইডলাইন গুলো আপনার যেভাবে দেওয়া আছে সেখানে যদি কোনো ক্ল্যারিফিকেশন লাগে, আমরা বারবার বলছি যে আমাদেরও অনেক সময় ক্ল্যারিফিকেশন লাগে, আমরা যারা ইস্যু করে তাদের সাথে আলোচনা করে তারপরে এটা ওয়ার্কআউট করি। সার্কুলার অনেক ব্যাংকের যারা লিডারশিপে আছে, এক্সিকিউটিভসরা, তারাও দেখা গেছে অনেক সময় পড়েনি, আর ব্রাঞ্চে তো অন্য কথা। এবং একই চ্যালেঞ্জ আমাদের মেম্বারদের ক্ষেত্রেও দেখা গেছে। সো এই জায়গাগুলো আমরা আয়রন আউট করছি এবং আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের বিশ্বাস যে এগুলো সামনের দিকে গেলে স্টিমুলাসের যে লক্ষ্য এই বছরটাকে সাস্টেইন করানো, সেটা সম্ভব হবে। আরেকটি বিষয় যেটা ঈদের ছুটির মাঝে আমরা লক্ষ্য করে দেখলাম যে সবার জন্য ব্যাংক প্রযোজ্য না। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এই বাজেটে 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী কর্ম পিকেএসএফ, এক্সপ্যাট ওয়েলফেয়ার ব্যাংক এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে 4টা বিশেষায়িত ব্যাংক। এবং এটার অবজেক্টিভটা হচ্ছে যারা চাকরি হারিয়ে বাড়ি ফিরে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম স্টিমুলাসটা ঘোষণা দিয়েছিল তখন কিন্তু বলেছিল যে 6 মাসের জন্য তাদের ফুড প্রোগ্রাম এবং ভাতা ব্যবস্থা করবে। তার সাথে সাথে বিদেশ ফেরত যারা আসছে এবং বিদেশে যেতে পারেনি, প্রক্রিয়াধীন ছিল, অথবা নতুন উদ্যোক্তা, তাদের ক্ষেত্রেও বিনিয়োগের জন্য এই 4টা বিশেষায়িত ব্যাংকে 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ফান্ডগুলো রিভলভিং।
20,000 কোটি 30,000 কিন্তু কোটি আমি একটা যেটা আছে, বিরতিতে যাই, শেখ ফজলে ফাহিম নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরেকটু শুনবো, কিন্তু এই বরাদ্দের টাকাটা দ্রুত বাস্তবায়ন বা প্রণোদনার দ্রুত বাস্তবায়নটা ঠিক হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকও সার্কুলারে বলছে যে এসএমই খাতের কথা বলছে, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে গতি নাই। সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকও বলছে। ডক্টর মোস্তাফিজুর রহমানও বলছিলেন কিভাবে কেন এটির গতি নাই, বা শেখ ফজলে ফাহিম যে তৎপরতাগুলোর কথা বলছিলেন তাতে কি আসলে গতি পাবে কিনা সে বিষয়টি নিয়েও একটু আলোচনায় আসতে চাই। ফিরছি আজকে অনেকটা বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কথা থেকেও যেটি আসছিল যে যে প্যাকেজগুলো আছে সেটি দ্রুততার সাথে বাস্তবায়ন, সেটি কার্যকর হচ্ছে না, দ্রুততার সাথে কার্যকর হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারেও তেমনটি বলা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে আশানুরূপ গতি নেই। শেখ ফজলে ফাহিম কিছু তৎপরতার কথা বললেন, আসলে কেন দ্রুততার সাথে কার্যকর হচ্ছে না সেটি একটা, এবং এটি গতি পাবে কিনা এসব তৎপরতার ফলে, বা গতি পেতে কি করণীয়? ধন্যবাদ। প্রথমত সেটা হলো বুঝতে হবে যে আমাদের যে প্রণোদনা প্যাকেজ দেয়া হয়েছে 19টি, তার মধ্যে একটা সবচেয়ে বড় অংশই হলো ঋণ নির্ভর। তো এই ঋণ নির্ভরতা এটা ব্যাংকিং সেক্টরের উপরে এটা নির্ভর করছে যে তাদের মাধ্যমে এটা দিতে হবে, বিতরণ করতে হবে। তো প্রথমত এই ব্যাংকিং সেক্টরটা আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে আমরা ধারাবাহিকভাবে বলা সত্ত্বেও আমরা দেখছি যে ব্যাংকিং সেক্টর দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, এবং এটার নন পারফর্মিং লোন, আউটস্ট্যান্ডিং লোনের 10%। সুতরাং একটা দুর্বল একটা প্রতিষ্ঠানিক একটা সিস্টেমের উপরে আমরা কিন্তু এই প্যাকেজগুলো বাস্তবায়নের আমরা দায়িত্ব দিয়েছি। 1। 2 নম্বর হলো যে যখন তারা এটা বাস্তবায়ন করতে গেছেন, অবশ্যই তারা কিন্তু খুবই খেয়াল রাখছেন যে তাদের এনপিএল যাতে আরো না বাড়ে, তারা যে যাদেরকে দেবেন, কারণ এগুলো তো ঋণ দিচ্ছেন, হয়তো বা যারা নিচ্ছেন তারা হয়তো 9%-এর জায়গায় 4 বা 5%-এর ঋণ নিচ্ছেন, কিন্তু এটা তো ঋণ। সুতরাং তারা যদি আবার সেটা ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু সেই এনপিএলটা ব্যাংকের আবার বাড়বে। সুতরাং তারাও বেশ একটা সাবধানতা অবলম্বন করছেন। 2। 3 নাম্বার সেটা হলো যে যেটা জনাব ফজলে ফাহিম বলছিলেন, মাননীয় প্রেসিডেন্ট বিসিসিআই, তিনি বলছিলেন যে আমাদের তো যে স্মল এন্ড যে মিডিয়াম আছে এবং কটেজ ভিত্তিক যারা আছেন তাদের অনেকেরই কিন্তু ব্যাংকের সাথে তাদের দেনা পাওনা বা লেনদেন নাই, এবং সেখানে যখন নাকি তারা নিতে যাচ্ছেন নো ইউর ক্লায়েন্ট, এই যে কেওয়াইসি এগুলো যখন নাকি ব্যাংকরা করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার কোনো ট্র্যাক রেকর্ড নাই, আগে ঋণ নেননি। সুতরাং তারা কিন্তু তাকে দেওয়ার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অনুৎসাহী। এখন এফবিসিসিআই বেশ ভালো কিছু উদ্যোগ নিয়েছেন। তারা যেটা বলছেন যে তাদের অ্যাসোসিয়েশন গুলোর মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে তারা করছেন, আমরা এটা জানি, কিন্তু সেটাও কিন্তু সময় লাগবে, এবং সেটা সবে শুরু হয়েছে। এই যে 30,000 কোটি টাকা, আমি স্মল এন্ড মিডিয়ামের 20,000 কোটি টাকার মধ্যে যাচ্ছি না, সেটা তো অবস্থা আরো খারাপ। 30,000 কোটি টাকা যেটা দেয়া হয়েছে সেখানেও আমরা জানি যে 70টা কোম্পানি ঋণ নিয়েছেন 2,000 কোটি টাকার মতো মাত্র এখন পর্যন্ত। সুতরাং এগুলো তো আমাদের তো এটা এখনই দরকার, শ্রমিকরা এখনই তাদের বেতন দরকার, তাই না? সুতরাং এখানে কিন্তু বিলম্ব যদি হয় তাহলে কিন্তু ওই যে মানবিক বিপর্যয়টা কিন্তু আরো প্রলম্বিত হবে এবং প্রতিষ্ঠানগুলিও কিন্তু দাঁড়াতে পারবে না। ডক্টর মুস্তাফিজুর রহমান, বিকল্প কি হতে পারে, মানে তাহলে কি করবে এখন? এখানে অনেক মানে বাইরে যেটা নাকি করা হয়েছে সেটা ব্যাংকের মাধ্যমে একটা পার্ট গেছে, কিন্তু বেশি যেটা করা হয়েছে আমাদের দেশে সেটা করা যায় না, বিকজ আমাদের ডিজিটাইজ না, এবং আমাদের ওই তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি যদি আমরা সাহায্য দিতে পারতাম। বাইরে কিন্তু একটা বড় অঙ্কের সাহায্য কিন্তু গেছে হলো সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আমাদের এখানে সরকার যেটা করেছেন 50 লাখ মানুষকে 2,500 টাকা করে, এটা ভালো, এটা আরো বৃদ্ধি করা দরকার। এই যে এটার অ্যামাউন্টও বৃদ্ধি করা দরকার, এবং এটার সংখ্যা যারা পাচ্ছেন সেটাও বৃদ্ধি করা দরকার। এইটা করতে গেলে দ্রুততার সাথে করা যেত, কিন্তু এখন আমাদের দেশের ট্যাক্স জিডিপি রেশিও হলো আমাদের 10%-এরও কম। সো এই জায়গাগুলোতে আমরা সংস্কার না করার ফলে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও এই যে শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি অর্থনীতির, সেটা কিন্তু দুর্বল।
এটা আমরা এখন দেখছি। স্পষ্ট। সুতরাং আমি জনাব আনোয়ারুল আমি আলম বলবো- চৌধুরী পারভেজের জি। কাছ থেকে একটু শুনি যে মানে এই যে শক অ্যাবজর্ব করার যে ক্ষমতা বা যেটি কথা শেষ করছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের পুরো অর্থনীতির কথাই বলছিলেন। আপনার কাছ থেকে যদি পোশাক শিল্প খাতের কথা জানতে চাই যে আপনাদের এই ক্ষমতাটা, দেশের সবচেয়ে বড় খাত, দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা খাত, তাদের আসলে এইটি কতটা? কারণ সবচেয়ে আগে প্রণোদনার অর্থটা তাদেরকেই ঘোষণা করেছেন, মানে রপ্তানিমুখী শিল্পের মধ্যে সবচেয়ে বড় সিংহভাগ গার্মেন্টস খাত। এবং আমরা জানছি যে বিজিএমই এবং বিকিমের সভাপতি যৌথভাবে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছেন যে আরো 3 মাসের মজুরির জন্য ঋণ বরাদ্দ পেতে। এটি আসলে মানে কেমন অর্থ দাবি করা হচ্ছে সেটি কি আপনি বলতে পারেন? মানে কতটা অর্থ এবং আপনাদের নিজস্ব সক্ষমতার জায়গাটুকু কতটা? এই প্রশ্নটা বহুবার জিজ্ঞাসিত। দেখেন, সক্ষমতা প্রশ্ন করতেছেন, আবার খালি আরএমজি কে আলাদাভাবে করতেছে। এটা যে করতে পারেন, ইটস নাথিং রং, বাট আমি মনে করি যে ইটস নট ফেয়ার। গার্মেন্টস সেক্টরটা, আরএমজি সেক্টরটা সরকারের কাছে কিসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে? আপনি খেয়াল করেন যে বাংলাদেশের ইকোনমিটা 3টা সেক্টরের উপরে প্র্যাকটিক্যালি নির্ভরশীল। একটা হলো ফরেন রেমিটেন্স, একটা হলো আরএমজি, আর একটা হলো এগ্রিকালচার। এবং এই ফরেন রেমিটেন্স আজকে আমরা কিন্তু দেখছি যে এখন পর্যন্ত, যে আপনি যখন শুরু করেছেন তখন বলেছেন যে $35 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ হয়ে গেছে, এবং কারণ বিদেশ থেকে ফরেন রেমিটেন্স কিন্তু প্রচুর পরিমাণ এসছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, কারণ এক্সপোর্ট তো অনেক ড্রপ করেছে। গত মাসে 63% লেস এক্সপোর্ট ছিল। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ডাউন দ্য লাইন নেক্সট 6 মাসের কথা চিন্তা করি, তাহলে দেখবো প্রচুর লোকের চাকরি হারিয়ে যাচ্ছে কিন্তু। সো ফরেন রেমিটেন্স এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, বাট ভবিষ্যতে কিন্তু এটা কমে আসবে, এবং লোকও কিন্তু বেকার লোক, আমাদেরকে কিন্তু আবার দেশকে নিতে হবে। আরএনজি সেক্টরের দিকে যদি তাকাই, তাহলে আরএনজি সেক্টরে এই মুহূর্তে হয়তো অর্ডার কম, এই মুহূর্তে এক্সপোর্ট কম হচ্ছে, বাট ভবিষ্যতে কিন্তু নেক্সট 4-5-6 মাস পরে দেখা যাবে এই সেক্টরটা আবার কিন্তু ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে। বাট এই যে ঘুরে দাঁড়াবে, এটাতে দুইটা সরকারের জন্য বা আমাদের ইকোনমির জন্য ইম্পর্টেন্ট। একটা হলো যে ফরেন রেমিটেন্স যেরকম আসবে, সেকেন্ড হলো এমপ্লয়মেন্ট। এবং এই যে এমপ্লয়মেন্ট আজকে ফরমাল সেক্টর, যে আমরা বলি 1,20,00,000 ফরমাল সেক্টরে, তার 50% কিন্তু আরএমজি এবং টেক্সটাইল উপরে কিন্তু নির্ভর করে। যে কারণে গভর্নমেন্ট কিন্তু রাইটলি পয়েন্ট আউট করেছে যে এই আরএমজি সেক্টরটা যাতে কোনোভাবে ডিস্টার্বটা না হয়, যাতে ফরমাল সেক্টরে এমপ্লয়মেন্ট যাতে ডিস্টার্ব না হয়, এবং ওর যাতে ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারে, এখন যাতে অন্তত সক্ষমতা তাদের মধ্যে আসতে পারে। কারণ এটা যদি আমরা না রাখতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে কবি কিন্তু চলে যাবে, আর 3-4-5 মাস পর হয়তো কবি থাকবে না। কিন্তু আমাদের দেশকে দাঁড়াইতে গেলে আমাদের কিন্তু প্রচুর ইম্পোর্ট করতে হয় এই দেশকে। এবং আমাদের ইকোনমি, আজকে যদি ইকোনমির কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে র ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি যেগুলি আছে, সেগুলো কিন্তু র ম্যাটেরিয়াল বাইরের থেকে কিন্তু আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে। ইটস নট অনলি গার্মেন্টস সেক্টর, ইভেন আজকে স্টিল মিল বলেন, আর আপনি যে কোনো আমাদের ইন্ডাস্ট্রিগুলি বলেন, সব ইন্ডাস্ট্রি কিন্তু আমরা র ম্যাটেরিয়াল গুলি বাইরে থেকে কিন্তু আনি। সো আজকে কিন্তু সেই ইম্পোর্টও কিন্তু ড্রপ করে গেছে, যেটা আবার ইকোনমির জন্য কিন্তু খারাপ। সো যখন ইন্ডাস্ট্রিগুলি চালু হবে, তখন কিন্তু আপনার ইম্পোর্ট কিন্তু বেড়ে যাবে, তখন ফরেন রেমিটেন্স গুলি কিন্তু আপনার দরকার হয়ে যাবে। এই টাকাগুলি কোথা থেকে আসবে? যদি ফরেন রেমিটেন্স যদি মানে রেমিটেন্স যদি কমে আসে, তাহলে অনলি দ্য সেক্টর দাঁড়াবে কিন্তু হলো গার্মেন্টস সেক্টরটা। এবং এই গার্মেন্টস সেক্টরে সাথে সাথে কিন্তু টেক্সটাইল, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিগুলি আছে, এগুলো কিন্তু একটা বিরাট ভূমিকা কিন্তু পালন করে। আজকে যে আমরা 30 বিলিয়ন বলি, $34 বিলিয়ন এক্সপোর্ট করছি, এর পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, টেক্সটাইলের, অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আজকে তারাও কিন্তু মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এবং এই যে এই মুহূর্তে যদি আমি বলি যে 30,000 কোটি টাকা, এটা বড় শিল্প প্রতিষ্ঠানকে দেওয়ার কথা, সেখান থেকে মাত্র 2,000 কোটি টাকা কিন্তু ডিসবার্স হয়েছে। অথচ অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অনেক অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে তাদের ফান্ড দরকার, কারণ তারা কিন্তু কোনোখান তাদের এনাফ অর্ডারও নাই,
তারা লোকও কিন্তু রাখতে পারছে না এবং তাদেরকে কিন্তু চালু জি, থাকতে হবে। সেই তারা যদি প্রশ্নটি বন্ধ হয়ে যায় করছিলাম তাহলে যে আবার দ্রুততার বিপদে সাথে পড়বে কিভাবে কিন্তু। এটি ডিসবার্স করা যায় সেই প্রশ্নটি তো আলোচনায় আসছিল। আমি জনাব শেখ ফজলে ফাহিমের কাছ থেকেও একটু শুনি যে যেটি আপনি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলছিলেন যে 3-4-5 মাসের মধ্যে এই পরিস্থিতি হয়তো পরিবর্তন হবে, আবার হয়তো পরিবর্তন হবে না, কারণ বিশেষজ্ঞরা এখানে কোনো সামনে খুব আশার আলো আমাদেরকে দেখাতে পারছে না। সেক্ষেত্রে আমাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে যে যদি এভাবেই পরিস্থিতি আরো সময় গড়াতে থাকে তাহলে আমরা কি করব? আমাকে না, জিজ্ঞাসা করছেন? জনাব ফাহিমকে শেখ ফজলে ফাহিমকে জিজ্ঞাসা করছি। পুরো স্টিমুলাস বিষয়টা কিন্তু একটা নতুন বিষয়। আপনার হঠাৎ করে পুরো একটা নতুন বিষয়, শুধু এটা সব স্টেক হোল্ডারের জন্যই নতুন, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যেটা বললাম যে সেকশনে 32% অফ দ্য বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের পেনিট্রেশন ডিসপাইট গিভিং সো মেনি ব্যাংকস ওভার দ্য লাস্ট 10 years। এটার পিছনে কারণ ছিল কিন্তু ডেমোক্রেটাইজ করা অ্যাক্সেস টু ক্যাপিটাল এবং সার্ভিসেস টু দ্য পিপল, বাট এটা হয়নি ফর হোয়াট এভার রিজন। সো ওই সেকশনে যেখানে আমি বিনিয়োগ করছি না, আমার প্র্যাকটিস নেই, কয়েকটা ব্যাংক হয়তো ফোকাস করে বাট মেজরিটি ব্যাংকস করে না, তারা একটু অ্যালার্মিস্ট হয়ে যাচ্ছে। এখানে একটু লিডারশিপের ব্যাপার আছে, আবার একই সাথে অনেক ব্যাংকের এমডি সাহেবরা কিন্তু খুব প্রোগ্রেসিভলি এগিয়ে আসছে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, বাট আমাদের যে অ্যাক্টিভিটির যে রেসপন্স আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে জিনিসটা বেটার হচ্ছে সময়ের সাথে সাথে। ধরেন 10 দিন আগে যে অবস্থা ছিল, আমরা যখন বিভিন্ন জেলায় যাচ্ছিলাম অথবা বিভিন্ন অ্যাসোসিয়েশনদেরকে নিয়ে ব্যাংকদের সাথে কথা বলছিলাম, তখন থেকে জিনিসগুলো বেটারের দিকে যাচ্ছে। একটা জিনিস ব্যাংকগুলো বলছে যে, আমাদের সাইড থেকে যেটা বলা হচ্ছে যে আপনার বিনিয়োগটা কোনোভাবে যেন রিস্কি না হয় সেই দিকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই, বিকজ আমরা চাই না যে ব্যাংক কখনো সেটি আপনি আগেও বলছিলেন। শেখ ফজলে ফাহিম, একটা বিরতি নিয়ে আসি, যদি আপনি আমাকে অনুমতি দিন, একটা বিরতি নিয়ে এসে আমি আপনার কাছেই ফিরবো যে ব্যাংকগুলোর আবার বেতন কমানো হচ্ছে, অনেকগুলো ব্যাংকে সেরকম সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েও গেছে, তাতে আসলে তাদেরও তো একটা সক্ষমতা করবে। এই পুরো বেতন ব্যবস্থাটা নিয়ে একটু যদি আপনি মতামত দেন। একটা বিরতির পরে ফিরছি আপনার কাছে। ফিরলাম রাজকাহনে। জনাব শেখ ফজলে ফাহিম, আপনাকে প্রশ্ন, আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, আপনার কাছে আসি খুব সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা বিষয় যদি একটু জানতে চাই। যে এই যে বাংলাদেশ এর ব্যাংকিং ব্যবস্থা একটা দুর্বল খাত বলে বলছিলেন ডক্টর মোস্তাফিজুর রহমান, তার উপরেই আসলে অর্থনীতিকে সচল রাখার এই যে বড় বড় প্যাকেজগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন, সেটি করা যাবে? সেই প্রশ্নটি করছিলাম বিরতির আগে। এবং তারপরে আমরা দেখছি ব্যাংকারদের বেতন কমানোর একটা জায়গা আসছে, সক্ষমতা কমবে বলে বলছে ব্যাংকার্সরা। আমরা বিশ্বাস করি যে ব্যাংকিং ব্যবস্থা, আমাদের ব্যাংকিং ম্যানেজমেন্টে কিছু ইস্যু আছে, ব্যাংকিং বিজনেস মডেলে কিছু ইস্যু আছে যেগুলো রিভিজিট করা দরকার। এবং এটা ইতিমধ্যে বিসিসিআই ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আলোচনা করেছে যে ব্যাংকিং বিজনেস মডেলটা ভিজিট করা, সো দ্যাট সার্ভিস ডেলিভারি, অ্যাক্সেস টু প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, কস্ট অফ ক্যাপিটাল, এগুলো আপনার অ্যাডজাস্টেড হয়। এবং সেই ক্ষেত্রে আমরা এখন যে লিকুইডিটি ইস্যু বলেন, ম্যাচিং ফান্ড বাংলাদেশ ব্যাংক থেকে বলেন, এটা বাস্তবায়ন করা সম্ভব বলে আমরা মনে করি। কারণ আমি তো 30,000 কোটি টাকা একদিনে দিব না, আর এই টাকাটা আমি যে দিব এটা তো আমি স্ক্রিনিং করে যাদের 3 মাসের জায়গায়, আমি এই রিস্কটাও কিন্তু অ্যাসেস করবো, 3 মাসের জায়গায় আমার পেমেন্ট হয়তো 6 মাস আসতে পারে। ওই সবকিছু বিবেচনা করেই কিন্তু ব্যাংক আপনার অ্যাসেস করে আপনাকে দিবে, এবং ওগুলো কিন্তু অলরেডি ব্যাংকিং সিস্টেমের নিয়মের ভিতর আছে। এই জন্য আমরা মনে করি যে, আর তার সাথে সাথে গভর্নমেন্ট অল আউট সাপোর্ট দিবে এবং দিচ্ছে যা লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 1,04,000 কোটি টাকা 19টা যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এটা কিন্তু প্রথম ধাপ। মানি ইজ নট দ্য প্রবলেম, পয়সার বিষয় না, বিষয়টা হচ্ছে যে যেই পারপাসে এটা দেওয়া হচ্ছে সেটাকে আপনার মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা গ্রান্ট হিসেবে যেগুলো দেওয়া হচ্ছে, আরো স্বল্প ঋণে আপনার এফবিসিসি থেকে আমরা প্রপোজ করেছি যে স্টিমুলাসটা প্রথম ধাপ, সেকেন্ড হচ্ছে ট্যারিফ সাপোর্ট, যেটা আমরা কিছু পেয়েছি এবার বাজেটে, থার্ড হচ্ছে গ্রান্ট ফর সিএসএমই, একটা অংশ 40 বছরের ঋণ নিয়ে 1%, যারা 20,000 কোটি টাকার সিএসএমই লোন নিবে তাদের একটি অংশ। তো লার্জ সেকশন থেকে আবার আমাদেরকে কেউ জিজ্ঞেস করেছে কেন আমাদের 30,000 crore থেকে কেন আমরা গ্রান্ট পাবো না। সো ইস্যুস আর ভেরি কমপ্লেক্স ইন দ্যাট সেন্স, বাট এইগুলো হচ্ছে
এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং জি। একটা কালেকটিভ মেজারে এটা নিলে এটা যে বাস্তবায়ন কমপ্লেক্স করা সেটুকু সম্ভব। বুঝলাম, জটিল যে বিষয়টুকু সেটুকু বুঝলাম, সমাধানটা খুব স্পষ্ট না বুঝলেও। শেখ ফজলে ভাই, আরেকটা বিষয় যদি একটু জিজ্ঞাসা করি, যে এই আসন্ন কোরবানির ঈদ, তখন কোরবানির হাট হবে, মানে পশুর হাট হবে, স্থানীয় সরকার মন্ত্রী তেমনটাই জানাচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে। আমরা যেটি মানে তাতে হয়তো ব্যবসার একটা জায়গা থাকবে, কিন্তু জীবনের জায়গাটা স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে সংক্রমণ যদি এভাবে চলতে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার আরো খারাপ অবস্থা হবে, হাসপাতালগুলো জায়গা দিতে পারছেন না। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? আসলে এতে কি জীবিকা খুব মানে ব্যবসায়ীদের জন্য কি খুব ভালো হতে যাচ্ছে এই বিষয়টিতে? আমি ব্যাংকের স্যালারি ব্যাপারটা বলছেন, আমি একটু ওটা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, আপনি যদি অনুমতি দেন। জি জি জি, খুব সংক্ষেপে, কারণ আমাদের খুব কম সময়। খুবই সংক্ষেপে। আমি ব্যাংক ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের মেম্বার। এইরকম যখন একটা ওনাদের সার্কুলার অথবা ওনাদের ডিরেক্টিভ দেয়, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। আমরা ট্রেড অর্গানাইজেশন এফবিসিসি এর মেম্বার, এসএমই থেকে শুরু করে আপনার লার্জেস্ট সবাই, বাংলাদেশে যত ট্রেড অর্গানাইজেশন আছে, ট্রেড অর্গানাইজেশন থেকে আমরা মনে করি এটা আমাদের ম্যান্ডেট না কোন প্রতিষ্ঠান আমাদের মেম্বার কত কি বেতন কমাবে কি বাড়াবে কিভাবে কি করবে এটা ম্যানেজ করা। আমরা এটা আমাদের আগের কিছু বিজিএমই এর ব্যাপারেও আমরা এটা বলেছিলাম যে এটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের ব্যাপার, তারা এমপ্লয়ি অ্যাজ পার দ্য ল, লেবার ল তারা ডিসাইড করবে। জনাব শেখ ফজলে ফাহিম, বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়েছে। ডক্টর মোস্তাফিজুর রহমান, খুব সংক্ষেপে শুনবো, যে প্রশ্নটি শেখ ফজলে ফাহিমকে করছিলাম যে কোরবানির হাটের বিষয়, সেই বিষয়ে কোনো মন্তব্য করবেন? একটু শেষ করি। আমি বলতে চাচ্ছি যে যখন ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা পারবো না, ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা যদি না পারি অ্যাজ এন্টারপ্রাইজ, তখন এটা গভর্নমেন্টের আমরা ইন্টারভেনশন নিব। সো ট্রেড অর্গানাইজেশন থেকে আপনাকে আমি মিডিয়া ওনার বলতে পারি না যে আপনার বেতন কমানো বাড়ানো, বিশেষ করে আপনি যদি ডিভিডেন্ড দেন, বোনাস নেন, আর ওইদিকে আপনি যারা লোয়ার এন্ডে চাকরি করছে তাদের স্যালারি কাট করেন, এটা কোনোভাবেই যৌক্তিক না। স্পষ্ট। ডক্টর মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য খাতকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করার মতো অবস্থায় কিন্তু আমরা নেই। ইভেন ডেভেলপ কান্ট্রিগুলোতে আবার সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে, আমরা কিন্তু সেখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের যদি এগুলো যদি এবার যদি আমাদেরকে সীমিত ভাবে করতে হয়, আমাদের যদি এগুলো যদি কিছু জায়গায় যদি আমাদের বন্ধ রাখতে হয়, আমার মনে হয় যে সেটাই আমাদের করা উচিত। কারণ এটার বিপরীতে যদি কিছু আমরা করতে যাই তাহলে এটার ফলাফল জনাব পারভেজ, আপনার কি মন্তব্য থাকবে এই যে সিদ্ধান্ত, সেই বিষয়ে ছোট্ট করে যদি সিদ্ধান্ত আপনার মন্তব্য বলেন? দেখেন, আমি কিন্তু সবসময় মনে করি এই মুহূর্তে সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস হলো কোভিড-19 কে অ্যাড্রেস করা। এবং আজকে যত রকম কথা হচ্ছে, স্টিমুলাস প্যাকেজ, ইকোনমি, সবকিছু কিন্তু নির্ভর করছে এই কোভিডটা কবে বন্ধ হবে। না হলে কিন্তু আমরা কেউই কিন্তু বেশি প্রলং করলে আমরা বাঁচবো না। এবং এই কোভিডকে অ্যাড্রেস করতে গেলে আমি মনে করি যে এটা কোনো অবস্থাতে সরকারের আসলে এই ধরনের সিদ্ধান্ত যাওয়া উচিত না। নাহলে আমরা এবার কোরবানি দিলামই না। আমরা যদি ওদেরকে সাপোর্ট করতে চাই, আপনার অবস্থান একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুল আরব চৌধুরী পারভেজ, ডক্টর মোস্তাফিজুর রহমান এবং শেখ ফজলে ফাহিম, আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।